রমজানের দ্বিতীয় দিনে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। মাহে রমাদান এবং আজকের দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং আজও আমরা একটা ভীষণ সুন্দর বিষয় নিয়ে এসেছি। পুরো রমজান জুড়েই আমরা সপ্তাহান্তে শুক্র এবং শনিবার আপনাদের কাছে নানান বিষয় নিয়ে নারীরা মিলে আড্ডা দেব এবং আমার মনে হয় সেখান থেকে ভালো কিছু বেরিয়ে আসবে, যেমনটা আমাদের ইতিহাস বলে। লেডিস ক্লাবে সবসময়ই দেখা যায় প্রগতিশীল এবং নানান রকম উন্নয়নশীল ভাবনা উঠে এসেছে সময়ের সাথে সাথে। আজকে যেমন একটি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি আমরা, সেটা হলো সম্পর্কের গভীরতা। মানুষ ভাবে যে আমার জীবন যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড হয় বা আমি যদি সফল হই তাহলে হয়তো সম্পর্ক আছে কি নেই তাতে কি বা যায় আসবে, হয়তো আশেপাশের সম্পর্ক এমনিই ঠিক হয়ে যাবে। তবে আমার কাছে সবসময় এটা মনে হয়েছে, যদি আমার সম্পর্ক জীবন সুন্দর থাকে, আমার সম্পর্কের মানুষগুলো আমার সাথে ইতিবাচকভাবে থাকে, তখন সেখানে কাজেরও উন্নয়ন সম্ভব এবং জীবনের সফলতা আরও বেশি সুন্দর করে চলে আসে জীবনে। সেই সব বিষয়গুলো নিয়ে, সম্পর্কের গভীরতা নিয়ে অনেক রকম আড্ডা হবে, গল্প হবে। ডেকেছি 3 জন বন্ধুকে, চলুন কথা বলি তাদের সাথে। শুরুতে আমাদের সাথে আছেন রোকসানা রিমা, তিনি একজন কুকিং ট্রেনার। অনেক অনেক ভালো লাগছে পেয়ে, স্বাগত। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাই এবং নেক্সাস টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। তার সাথে আছে মোসাম্মত মর্জিনা খাতুন, তিনি টিএম জুট হ্যান্ডিক্রাফটের স্বত্বাধিকারী। স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে নেক্সাস টিভিকেও ধন্যবাদ জানাই। তার পাশে আমাদেরকে আজ গান শোনাবেন গানের পাখি সঙ্গীত শিল্পী ফারহানা আক্তার। স্বাগত নেক্সাস টিভিতে। ধন্যবাদ আপু, ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। চমৎকার। এরই সাথে জানেন যে আজকের দিনে শুধু এই 3 জন বা আমি এবং 4 জন মিলে কথা বলবো না, কথা বলবেন আপনারাও। আমাদের আরও অনেক নারী বন্ধু আছেন যারা দেশ বিদেশ থেকে, পুরো পৃথিবীর নানান প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ এই মাধ্যমটা হলো জুমের আড্ডা। জুমের আড্ডা কিন্তু ইন্টারন্যাশনালি আমাদের সাথে কানেক্ট হওয়ার একটা প্ল্যাটফর্ম। তো সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে জুমের আইডি এবং প্ল্যাটফর্ম দেখে আপনারা আমাদেরকে সেখান থেকে যুক্ত হবেন এবং সেখান থেকে আপনারা এসে আড্ডা দেবেন। শুধু নারী বন্ধুরা সেখানে আসবেন। এটা ছাড়াও এই আয়োজন 6:30 থেকে 7:30, পুরো রমজান মাস জুড়ে 6:30 থেকে 7:30 পর্যন্ত হবে এবং এই 1 ঘন্টা সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনার টেলিভিশনে, নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লাইফস্টাইল, এই দুটো ফেসবুক পেজে। এবং সেখানেও আপনারা গিয়ে কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে মন্তব্য রাখতে পারেন। তবে জুমে যুক্ত হবেন শুধু নারী বন্ধুরা। আমি একটু রোকসানা রিমাপুর কাছে আসি। কুকিং ট্রেনার, দেখছি আপনার প্রফেশন, কুকিংয়ের প্রতি ভালোবাসা, ভালো লাগা এবং সেটাকে যে পেশায় রূপান্তর করা যায়, এই ভাবনা আসা, পুরোটা নিয়ে শুনতে চাই। জি আপু, অনেক ধন্যবাদ। আসলে আমি পেশায় একজন শিক্ষক, শিক্ষকতা পেশায় আমি দীর্ঘদিন আছি। কুকিং বিষয়টা আসলো 2016 সালে আমি একটি টিভি চ্যানেলে শো করার পরে দেখা গেল যে অনেকে ইন্সপায়ার করে, তুমি তো ভালোই করতে পেরেছো, কম্পিটিশন করো, কোর্স করে আমি বিভিন্ন কম্পিটিশনে দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন হচ্ছি। এই লক্ষ্যে আমি দেশের বাইরে পার্শ্ববর্তী দেশে দিল্লি থেকেও আমি পড়াশোনা করি, আইবিসি ইনস্টিটিউট থেকে আমি কোর্স করি এবং সেখানেও আমি কলকাতায়, ইন্ডিয়াতে বিচারক হিসেবে বেশ কয়েকবার কাজ করি। এরপরে আমি বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি কুকিং ট্রেনার হিসেবে কাজ করি। আমার নিজের একটি ইনস্টিটিউট আছে। আমি জাতীয় দৈনিকে রেসিপি লেখা শুরু করি, কয়েক বছর ধরে চলছে, বিভিন্ন পত্রিকা ম্যাগাজিনে লেখা চলছে এবং আমি নিজে একজন সফল উদ্যোক্তা। এই কাজগুলো পুরোটাই হয় আমার অফ ডেতে কাজগুলো আমার হয়। অফ ডেতে আমি কুকিং নিয়ে কাজ করি, অন্যান্য দিন তো আমি শিক্ষকতা পেশার সাথেই আছি। তো আমার হাত থেকে প্রতি বছর, প্রতি মাসেই অনেক ছেলে মেয়ে আমার হাত থেকে শিখে, যে রান্না শিখে দেশে এবং দেশের বাহিরে বেশি ওরা রান্নায় সফল, ওরা নিজেরা উদ্যোক্তা হিসেবে সফল। এটাই আমার সার্থকতা। একেবারেই তাই এবং চমৎকার। রোকসানা আপু, একটা মহতি উদ্যোগ আপনি নিয়েছেন এবং সেটা আসলে ছড়িয়ে দিচ্ছেন বিশ্বে, সেটাই চমৎকার। সেই আয়োজনগুলো নিয়ে অবশ্যই কথা হবে। সাথে যেহেতু মর্জিনা খাতুন আপু আছেন, টিএম জুট হ্যান্ডিক্রাফট। জুট হলো গিয়ে আমাদের দেশের সোনালী আঁশ, আমাদের দেশের সম্পদ, এবং সেই সম্পদ নিয়ে আপনি কাজ করার কথা ভেবেছেন। সেই ভাবনাটা কোথা থেকে আসলো, এখন কিভাবে সেটা নিয়ে কাজ করছেন, সেগুলো শুনতে চাই। ধন্যবাদ আপু আপনাকে।
আসলে আমার বাড়ি পাবনাতে। তো আচ্ছা। পাবনায় আপনারা জানেন যে দেশের বৃহত্তর পাট অঞ্চল আর কি। তো অনেক পাট ওখানে উৎপন্ন হয়। তো আমরা ছোটবেলায় অনেকের দেখছি যে ছিকা বানায় পাট দিয়ে, মানে পাটের আঁশ দিয়ে, সোনালি আঁশ যেটা আমরা বলি। তো ওইগুলা ছোটবেলায় দেখতাম, কিছু কিছু জায়গায় শিখেওছি, শখ করেই শিখতাম আর কি। কিন্তু যখন আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ঢাকায় আসি, ঢাকায় আসার পরে আমি একটু চাকরি করতাম। তো চাকরি করার পরে মনে হলো না, আমার দ্বারা আসলে চাকরি করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি কিছু একটা করতে হবে আমাকে। তখন আমি বিসিক থেকে একটা ট্রেনিং করলাম, কয়েকটা ট্রেনিং করলাম, তার মধ্যে পাটের ট্রেনিংও করলাম। আচ্ছা। তো আমি পোশাক তৈরিরও ট্রেনিং করেছি যুব উন্নয়ন থেকে। তো যখন দেখলাম বিসিকে শুধু প্যাটার্নটা ওরা কেটে দিচ্ছে কিন্তু শিখতে পারছি না, তখন আমার মনে হলো না, আমার আরও ভালো কিছু করা দরকার। তখন জেডিপিসি থেকে আমি ট্রেনিং করি এবং জেডিপিসিরই ট্রেনার হয়ে আমি দীর্ঘ 20 বছর ট্রেনার হিসেবে ওখানে আছি। আর আমার ছোট্ট একটা কারখানাও আছে। আমি আমার সারা বাংলাদেশে প্রায় 3000 স্টুডেন্ট হবে শিখিয়েছি আমি, এবং তারা নিজ নিজ জায়গায় সফল, এবং তারা অনেক ভালো কাজ করছে এবং তারা জয়িতা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। তো এটা খুব চমৎকার লাগে যে মাঝে মাঝে দেখা যায় যে যিনি শেখাচ্ছেন তার ছাত্র ছাত্রীদের অ্যাচিভমেন্টটা মাঝে মাঝে তাকেও ছাড়িয়ে যায়, সেই সময় কি ভালো লাগে? অনেক ভালো লাগে এবং খুব গর্ববোধ করি তাদের জন্য। বাহ, চমৎকার খুব না? ভালো লাগে এটা কাজ দেখলেও শেখাতে। ভালো লাগে যে নিজের হাতে লাগানো একটা গাছ, তাতে পানি দিয়ে গাছটা কেমন বড় হয়ে আমাকেই ছায়া দিচ্ছে, এমনই একটা ব্যাপার। চমৎকার। এবার আসতে চাই আমাদের গানের পাখি ফারহানা আক্তার তার কাছে এবং জানতে চাই গানের শুরু কোথা থেকে, পরিবার থেকে? গানের শুরুটা হচ্ছে আমার ছোটবেলা থেকেই, এবং তারপরে লোকাল একাডেমি, এবং আমার পুরো জার্নিটাই, পড়াশোনার জার্নিটাই হচ্ছে সঙ্গীতের উপরে। আমি আইএমইউজ করি সঙ্গীতে, এবং পরে অনার্স করি সরকারি সঙ্গীত কলেজ ঢাকা আগারগাঁও, সেখান থেকে, এবং বর্তমান মাস্টার্স পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার মেজর হচ্ছে ফোক। বাহ, এখন এবং আমি যখন পাশাপাশি শব্দটা আমি শুনে একজন- ফেললাম। হ্যাঁ, এবং পাশাপাশি আমি একজন সঙ্গীত শিক্ষক, শিক্ষকতা করছি বাংলাদেশ বুলবুল ললিতকলা একাডেমি বাফায়। চমৎকার চমৎকার, কত একটা দূর পথ পাড়ি দিয়ে এখানে এসে পড়েছেন। এবং ওই যে মাত্র বলতে যাচ্ছিলাম যেটা, যে একটা শব্দ শুনলে আমার আর কিছু ভালো লাগে না, শুধু সেই শব্দটার উপর মনোনিবেশ করি আমি, সেটা হলো ফোক। শুনতে চাই একটা ফোক গান আপনার কাছে শুরুতে। আসলে আমি শুরুতেই হাম দিয়ে শুরু করব। করতে চান? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি হাম দিয়ে শুরু হাম করি। দিয়ে, যেহেতু রমজান মাস, আর আমি রমজান মাসেই গান তো সবসময় শোনা হয়, কিন্তু দেখা যায় যে আমার হাম, নাত, ইসলামিক গানগুলা প্লেলিস্টে বেশি থাকে, আমি সবসময় শুনি। এবারে খুব জনপ্রিয় একটি হামদ পরিবেশন করব, আশা করি ভালো ঠিক লাগবে। আছে। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। চমৎকার চমৎকার, এবং শুনেও একদম
অন্যরকম একটা মনে হলো ভালো লাগা কাজ করলো এবং ইফতারটা খেয়ে আমরা সবাই এসে বসলাম একই সাথে। তো শুরুটা হামদনাদ দিয়ে করাতে মনে হলো যে আরো যেন ভালো লাগছে, খুব চমৎকার। এবং আরেকটা প্রশ্নও জানতে চাই যে বাবা মা সাপোর্টিভ ছিলেন কিনা? অবশ্যই আমার পরিবারের সাপোর্ট না থাকলে, মানে পরিবার যদি মানে আপনাকে এগিয়ে না দেয়, তাহলে কিন্তু আপনি বিশেষ করে আমাদের যে সঙ্গীত মানে কালচার, তো এই সাইডে আসলে আসা সম্ভব না। আমার পরিবার ভীষণ সাপোর্টিভ। আমার বাবা বিশেষ করে ছোটবেলা থেকেই বাবার হাত ধরে ধরেই আসলে এত দূর। বাবা কি গান করতেন? আমার আব্বু গানের সাথে জড়িত না, আমার আব্বু একজন প্রাইমারি স্কুল শিক্ষক। আচ্ছা। এবং উনি সাধারণত এক সময় গান লিখতেন, যখন দেখা যাচ্ছে আমি একাডেমিতে শিখতাম বাইরে বসে বসে। এটা আসলে এক একজনের উপরাল্লা প্রতিভা দিয়েছে, তো সেই প্রতিভা থেকে আব্বু গান লিখতেন আর কি। বাহ, চমৎকার। বাবার কথা শুনেই সম্পর্কের আরেকটা ব্যাপার মনে পড়ে গেল, সেটা হলো রোকসানা আপু, রান্নার সাথে সম্পর্কের একটা কানেকশন আছে, কারণ আমি শুনেছি যে মানুষের হৃদয়ে পৌঁছতে হয় নাকি রান্না করা খাবার খাইয়ে, এমনটা এটা একটা একদম কথা ঠিক আছে। আপু। যে কোনো মানুষকে কনভিন্স করতে গেলে খাওয়াবেন, খাওয়ালে সে অনেক খুশি, খেলেই যেন মনে হয় যে অনেকটা তৃপ্তি পেল এবং তাকে অনেক খুশি করা যায়, খাইয়েই খুশি করা যায়। তো আমি যে এলাকায় থাকি, আমি পাবনায় থাকি, পাবনাতে আমার হাতের খাবার খায়নি, আমাকে যারা চিনে খায়নি এমন লোক খুব কম আছে। তাহলে তো সবার মন জুগিয়ে ফেলেছেন, সবাই আপনাকে হ্যাঁ, ভালোবাসে। আমাকে সবাই খুব ভালোবাসে, পাবনাবাসী আমাকে ভালোবাসে। এবং এটা এসেছে আমার, এই যে পরিবারের কথাটা আসলো, আমার পরিবার থেকে এই গুণটা আমার এসেছে। আমার মাকে দেখতাম, বাবাকে দেখতাম যে ওরা মানুষ খাওয়াতে খুব পছন্দ করতেন। আমাদের বাড়িটার নামই ভোজন বিলাস বাড়ি, নামই দিয়েছে এলাকার লোকজন যে ওই বাড়িতে গেলেই খাবার পাওয়া যাবে। দেখা যাচ্ছে যে আমি খুব ছোট, স্কুল থেকে আসলাম, অপরিচিত কয়েকজন লোক বাসায় খাচ্ছে, আব্বা ডেকে নিয়ে এসে খাওয়াচ্ছে, চিনি না, এমনি হয়তো খাওয়ালেন। তো এরকম খাওয়ানোর এই ট্র্যাডিশনটা আমাদের বাসায় চলে আসছে এবং আমি রান্নাটা শিখেছি আমার মায়ের দিক থেকে এসেছে। মা, ভাইয়া, আমার ভাইয়াও খুব ভালো রান্না, বেকিং সাইডটা পারেন। আমার দাদিও ভালো মিষ্টি বানাতে পারতেন। আমি 100+ মিষ্টি এখনো তৈরি করেছি, আরও মানে 40-50টা। আমার মিষ্টি দেখলেই ওটা বানাতে ইচ্ছা করে। অনেকে বলতো কি, বন্ধু বান্ধবরা বিশেষ করে বলতো যে তুই নিশ্চয়ই তোর পূর্বপুরুষ ময়রা ছিল, নাহলে তুই এত মিষ্টি বানাতে পারিস কিভাবে। সেটাই, এবং আপনার সাথে আমার ব্যক্তিগতভাবেও আলাপ করতে হবে, কারণ আমি যতবার মিষ্টি বানাতে যাই ততবার তো আমার মিষ্টি যায় ভেঙে। তো কেন ভেঙে যায় এটা আমার আপনার থেকে শুনতে অবশ্যই হবে। আপু, এটা টেকনিক আছে, টেকনিকটা এসে শিখবো। অবশ্যই। অবশ্যই এই টেকনিকটা কি আপনারাও জানতে চান নাকি আমি বিরতিতে জেনে নেব, সেই বিষয়টা অবশ্যই আমাদেরকে জুমে এসে জানাবেন, মন্তব্য বাক্সে লিখবেন। আমরা নিয়ে নিচ্ছি এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি। অনেকে বলে যে যে থাকার সে থেকেই যায়, কিন্তু আবার অনেকে এই কথার দ্বিমত পোষণ করে বলেছেন কাউকে রাখতে হলে তাকে সাধতে হয়, সেধে তাকে খানিকটা বাঁধতে হয় এবং তারপরে এই সম্পর্ক টিকে থাকে। সম্পর্কে প্রতিদিনকার কিছু এফোর্টের বিষয় থাকে এবং সম্পর্ক কখন গভীর হয়, প্রথম দিন একটা সম্পর্কের যতটুকু গভীরতা বা শুরু থাকে তার থেকে যত দিন যায় ততদিন কি সম্পর্কের গভীরতা আরও বাড়ে না? এটা যেন আস্তে আস্তে একটা পুকুর খাল খনন করার মতো এবং আস্তে আস্তে সেটাকে চাষযোগ্য করে ফেলার মতো, এবং সেখান থেকে আপনি ফলাফল তখনই পাবেন যখন আপনি সেখানে যত্ন করবেন। খুব চমৎকার একটা বিষয় সম্পর্কের গভীরতা, সেই বিষয় নিয়ে আড্ডা দিচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে তিনজন বন্ধু তো আছেনই, সাথে আপনারা তো অবশ্যই যুক্ত হবেন। আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে এসে পড়বেন আমাদের সাথে আড্ডা দিতে, আপনার প্রিয় সম্পর্কটার গভীরতা জানাতে। আমরা কথা বলছিলাম রোকসানা রিমা আপুর কাছে, টেকনিকটা শিখবো এখন না, একটু রেখে দিচ্ছি। আমরা আসতে চাই মরসিনা আপুর কাছে এবং জুটের কি কি কাজ আপনার কাছে হচ্ছে সেটা জানতে চাই। কি কি তৈরি করা যায় জুট দিয়ে? জুট দিয়ে প্রায় 200-250 পণ্য তৈরি করা যায়। আমি 200 রকম পণ্য তৈরি করি। তার মধ্যে আপনার শপিং ব্যাগ, লেডিস ব্যাগ, ক্লাসিক ব্যাগ, ছেলেদের ল্যাপটপ ব্যাগ, মানি ব্যাগ, টিস্যু বক্স, তারপরে কলমদানি যেটাকে আমরা পেন হোল্ডার বলি, কানের দুল, গহনা, বিভিন্ন চুড়ি। ইদানিং দেখছি মানুষ কাপড় বানাচ্ছে, শাড়ি বানাচ্ছে। শাড়িও হচ্ছে, ব্লেজার, ছেলেদের পাঞ্জাবি। আপনার কাছে অর্ডার আসে এরকম?
বাহ, আমি তো অর্ডারই করি সব। এটাই চমৎকার যে ইদানিং মানুষ আসলে পাট যে নিজের গায়েও ব্যবহার করছেন। আমি জানতে চাই প্রসেসটা, যে পাট যখন আমরা গায়ে পড়ছি, পাটে তো একটা ইভেন একটা ব্যাপার থাকে, তাই না? তো ওটাকে পোশাক যোগ্য কিভাবে তৈরি করা হয়? অ্যাজোফিরি কাপড়, তো কাপড়ের নিচে তো যেহেতু ব্লেজার, তখন তো ব্লেজারের নিচে সাধারণত লাইলিন থাকে, ওই জন্য আর কাপড়ে গা চুলকায় না। আর ওটা তো এমনভাবে তৈরি করা হয় গায়ে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, তাহলে এমনও কাপড় আছে আপনার 1 গজ, যেটা তার দাম প্রায় 1000 টাকা, 950 থেকে 1000 টাকা। এটা অনেক যত্ন করে তৈরি করে, তো ওটা দিয়ে আর কি বিভিন্ন লেডিস ব্যাগ আর ওই ব্লেজারগুলো তৈরি করে। আচ্ছা, শাড়িটা তো আলাদা পাতলা, ওটা আবার ব্লেন্ড করে তৈরি করে, দুইটা কটন এন্ড জুট। আচ্ছা, বেশ চমৎকার। সম্পর্কের বিষয়টাই আসবো হলো ফারহান আপা, আপনার কাছে আসতে চাই এবং জানতে চাই যে সম্পর্ক বনাম ক্যারিয়ার, এটা কিভাবে আসলে মানুষের জীবনে ইফেক্ট করে, বা আপনার ক্ষেত্রে সম্পর্ক বনাম ক্যারিয়ার এটা যদি একটা বিষয় হয়, আপনি সেটাকে কিভাবে বলবেন? আমার কাছে সম্পর্ক আর ক্যারিয়ার মানে দুইটাই পারস্পরিক লাগে। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা হয়, একটু আগেই তো বললাম যে সাপোর্টটা, তো যে কোনো মানুষ যার সাথে সম্পর্কে থাকুক না কেন অবশ্যই তার সাপোর্টটা দরকার, কারণ ফ্যামিলি তো থাকবেই, কিন্তু প্রিয় মানুষ যদি সাপোর্ট দিয়ে এগিয়ে দেয়, আমার মনে হয় যে এটা আরও বেশি দ্রুত কাজ করে, কাইন্ড অফ ওষুধের মতো। আর আপনি যেটা বললেন যে কিছুক্ষণ আগে বললেন না যে হচ্ছে অনেকেই মানে মনে করে যে যে থাকার সে থাকে, যে হ্যাঁ যে থাকার সে থাকে, কিন্তু আমার কাছে এটা আসলে কেন জানি আমি নিতে পারি না। আমি ইনভ্যালিড মনে করি এটাকে, যদি আমার মন্তব্য দেয়া ঠিক না, এটা সম্ভব না। আমিও আমার সাথে যে থাকবে, আমি যদি এখন মনে করি যে যে থাকার সে থাকবে, সম্ভব না এটা। আপনাকে এফোর্ট দিতে হবে, সম্পর্কের গুরুত্ব বুঝতে হবে। আমি যদি তাকে এফোর্ট না দিই, সে যদি আমাকে এফোর্ট না দেয়, আমার কাজকে না বুঝে, আমাকে না বুঝে, আমি যদি তার কাজকে না বুঝি, তাহলে কিভাবে সম্ভব? দিন শেষে কি আদৌ সে থাকবে বা আমি কি থাকবো? জানি না আসলে মানুষ মানে কি মনে করে, বাট আমার কাছে এটাই মনে হয় যে এফোর্ট না দিলে আসলে সম্পর্ক টিকে না বা থাকবে না। আচ্ছা, রুকসানা আপুর কাছে এই বিষয়টাই আপনার কাছে একটু শুনি, এবং একই প্রশ্ন আমি মর্জিনা আপুর কাছে করব, কারণ আমি জানতে চাই আপনার ভিউ এই বিষয়ে কি। রুকসানা আপুর কাছ থেকে শুরু করি, সেটা হলো যে এই যে আমরা পুরনো অনেক সম্পর্ক দেখি, সিনেমা দেখি, বা আমাদের পরিবারের দিকে তাকিয়ে দেখি, দাদার সাথে দাদির সম্পর্ক, বাবা মা কিভাবে আছেন, দিনের পর দিন শত উচ্চাটন পেরিয়ে তারা দেখা যাচ্ছে যে ঠিকই যত রকম ঝুট ঝামেলা হোক না কেন, তারপরও তারা সাথে আছেন। এবং মাঝে মাঝে কিছু সম্পর্কে এমনও দেখবেন যে সেখানে থাকা ঠিক না, কিন্তু তারপরও তারা সেখানে দিনের পর দিন টিকে আছেন, কারণ সম্পর্ক রাখতে হয়। এটাই আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে তোমার হাজব্যান্ড এরকম বলছে বা তোমার ওয়াইফ এরকম বলছে, অ্যাডজাস্ট করো। এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবেন? ধন্যবাদ আপু। আসলে খুবই জটিল একটা প্রশ্ন। অ্যাডজাস্ট করা, এখন হাজব্যান্ড ওয়াইফ দেখা যাচ্ছে কোনোভাবেই কোনো দিক থেকে মেনে নেওয়া যাচ্ছে না হাজব্যান্ডকে তার আচরণে, বা ওয়াইফকে তার কিছু আচরণে মেনে নেওয়া যাচ্ছে না। তারপরেও মেনে নিতে হচ্ছে ফ্যামিলি, তার ফ্যামিলি বলছে যে সমাজ কি বলবে, তোমাকে এটা মেনে নিতেই হবে। হাজব্যান্ড মদ খায় বা নেশা করে বা কোনো খারাপ বা নানান রকম খারাপ অভ্যাস থাকতে পারে, অন্যান্য সম্পর্কে লিপ্ত হওয়ার বিষয় থাকে, অন্যান্য সম্পর্কে, এটা বাবা মা এটা বলে বোঝায় যে তোমার চেয়েও খারাপভাবে অমুকে চলতে পারছে, সে যদি চলতে পারে তুমি কেন পারবে না, তা তোমাকেও পারতে হবে, না হলে তোমার জন্য আমার মুখটা ফেস লস হবে, ফেস লস করা যাবে না, তোমার জন্য টিকে থাকো। তো এইটা বাবা মা এই যে অ্যাডজাস্ট করার জন্য, বাবা মা হোক, পরিবেশ হোক, সমাজ যেটাই হোক, এটার চাপে পড়ে সম্পর্ক টিকে থাকতে হচ্ছে আর কি। যে টিকে থাকতে পারছে সে ভালো, টিকে থাকতে না পারলে সেটা তো নেগেটিভ সাইডে চলে গেল। একদমই, আমি এই কথাটা আনতেও চেয়েছিলাম খানিক পরে, যে যিনি সহ্য করে একটি খারাপ মানুষের সাথে থাকাটা নিজে পছন্দ করে করছেন, যে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে না আমি খারাপটা সহ্য করব,
দিন শেষে বলা হয় ও কি ভালো মেয়ে দেখো, কিন্তু কোনো একটা মেয়ে যদি বলে যে না আমি এটা সহ্য করব না, কারণ আমি তো এটা ডিজার্ভ করি না, আমি তো একা থাকতে পারবো, তাহলে আমি কেন অত্যাচার সহ্য করব, ঠিক তখন তাকে লেভেল দেওয়া হয় অতিরিক্ত স্বাধীন চেতা হয়ে গেছে। আমি এই প্রসঙ্গে আরেকটু বলি জি যে সমাজে আমরা এমনভাবে দেখে অভ্যস্ত হয়ে গেছে, একটা ডিভোর্সি ছেলে বা ডিভোর্সি মেয়ে, ডিভোর্সি ছেলে মেয়ে মানেই সেটা খারাপ, ডিভোর্সি ছেলে মেয়ে মানেই খারাপ, এটা মাথা থেকে ঝাড়তে হবে। এই জন্যেই দেখা যাচ্ছে যে তালা চাবি, তালাও ভালো চাবিও ভালো, সঠিক তালা চাবি না হলে তালাটা খুলবে না, কিন্তু সঠিক চাবি যদি না পাওয়া যায়। এখন সেক্ষেত্রে যদি ডিভোর্স হয়ে যায় তার মানে যে সে খারাপ সেটা কিন্তু না, অ্যাডজাস্ট হচ্ছে না। আবার হাজব্যান্ড ওয়াইফ দেখা যাবে, হাজব্যান্ড ওয়াইফ ঠিকই মিলেমিশে আছে, তো তারা দেখা যাচ্ছে যে মিলেমিশে থাকলেও ভিতরে কিন্তু ঠিকই খারাপ, বা খারাপ কাজ দুইজনের একজন কেউ করছেন বা দুইজনই করছেন, মিলেমিশে আছেন তাহলে ওরা খুব ভালো, কিন্তু ভিতরে কিন্তু ঠিকই খারাপটা চলছে। আর যে ডিভোর্সে যে ছেলে বা মেয়ে তারা কিন্তু মানে খারাপ কাজ করছে না, ভালো কাজ করছেন, তারা ভালো কাজ করার পরেও মানুষ তাকে বলছে যে তুমি ডিভোর্সি, এই জন্য তুমি খারাপ। এটাই, এই বিষয়টাতে মর্জিনা আপু আপনার কাছে এসে শুনতে চাই। হ্যাঁ আপু, সম্পর্কটা আসে কিন্তু ভিতর থেকে, মানে সম্পর্কের গভীরতা অন্তর থেকে কিন্তু আসে। সেরকম আপনার হাজবেন্ড যদি মনে করেন অন্য কিছু করতেছে, কিন্তু আপনি তাকে মেনে নিতে হচ্ছে, অনেক কিছু মেনে নিয়ে কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখা হচ্ছে। তো যাকে আপনি মন থেকে পছন্দ করেন একেবারে অন্তর থেকে, তাকে তো আপনি ফেলতে পারবেন না, যেভাবে হোক আপনাকে তার সাথে মেনে নিয়ে চলতেই হবে। তো আমরা যেমন ভাই বোনের সম্পর্ক বা মায়ের সাথে যে সম্পর্ক, আমার তো বাবা নেই কিন্তু মা আছে, তো মায়ের সাথে যে সম্পর্ক, আমার যখন কাজ চলে মনে করেন সারা রাত আমার মা, আমিও জেগে থাকি, আমার মা আমার সাথে জেগে থাকে, এটাই তো সম্পর্ক, তাই না? আমি যতই বলি যে তোমার বয়স হয়েছে তোমাকে থাকতে হবে না, যাও আমি দেখি, না সে আমার সাথে জেগে থাকবে। তো এরকম সম্পর্কটা এরকমই। আপনার এই কথাটা শুনেই আমার মনে পড়লো যে আমি যদি আমার বাসায় রাত জেগে থাকি এবং আমার বাবা মনে করছে যে ওর বাসায় কেউ আছে, কেউ আসলো ফিরলো, ও কি না খেয়ে আছে, আমি যদি রাত 3টা পর্যন্ত জেগে থাকি, আমার বাবাও 3টা পর্যন্ত জেগে থাকে, অ্যান্ড সেহেরি পর্যন্ত ফোন দিতে থাকে। মাঝে মাঝে হতে পারে যে মানুষ ভাবে যে একটা মেয়ের বাবা বা মা এত ফোন দিবে কেন, কিন্তু আমার বাবা মা এটা এখনো মেনটেন করে। তখনই আমি বুঝি যে কয়েকটা সম্পর্ক এরকম যে আপনার বলতে হবে না যে তুমি আমার জন্য এটা করছো না কেন, তুমি আমাকে এটা দিচ্ছ না কেন, তুমি এটা মন থেকে করছো না কেন। এটা কিছু সম্পর্ক এমনই যে আমার কানে অসুবিধা হচ্ছে, আমি কয়েকদিন ধরে বলছি যে আমার শব্দে অসুবিধা হচ্ছে, তো আমি কারোর কাছে কোনো কিছু চাইনি, কিন্তু হুট করে আমার বাবা একটা নয়েজ ক্যান্সেলিং হেডফোন 2-3 রকমের টাইপ আমাকে এনে দিলেন। আমি বললাম কি করব এটা, সে বললেন যে তুমি তো অনেকদিন শব্দে অসুবিধা হচ্ছে তোমার, এটা ট্রাই করে দেখো, এটাতে কাজ না হলে এটা ট্রাই করে দেখবে। অথচ চাওয়া লাগেনি। সম্পর্ক হলো এটাই যে আপনি চাওয়ার আগেই হয়তো কিছু মানুষ আপনার অসুবিধাটাকে অ্যাকনলেজ করবে। এবং এমনই ঘটনা আছে ফারহানা আপু, কোনো একটা মানুষ এতটাই আপনার সাথে সম্পর্কে জড়িয়ে আছে যে আপনার চাওয়া পাওয়া আপনার চোখ দেখে বোঝে। জি অবশ্যই। আমার মনে হয় এটাই সম্পর্কের গভীরতা। আমরা কখন বুঝবো যে একটা সম্পর্ক গভীর? আমি আমার ফেস দেখে যদি আমার প্রিয় মানুষ না বুঝে, বা আমার কাছের মানুষ, বন্ধু বান্ধব, যে কোনো কেউ, আমার একটা বেস্ট ফ্রেন্ড বলি বা আমার প্রিয় মানুষ বলি বা আমার পরিবারের কাউকে বলি, তো আমার ফেস দেখে যদি না বুঝে সে যে আমি আসলে কি চাচ্ছি বা আমি কি বলতে চাচ্ছি, তাহলে আমি মনে করবো যে সেই সম্পর্কের কোনো মানে হয় না। কারণ বুঝতে পারাটা আসলে মানে অনেক বড় একটা ব্যাপার সম্পর্কে। এই যে বোঝাবুঝি না হওয়ার কারণেই কিন্তু আমাদের আপু যে একটু আগে বললো যে প্রবলেমগুলো সেখান থেকেই মূলত শুরু হয়। তো এটা আমি এটাও জানতে চাই আপনারা এক্সপার্ট কিনা এই বিষয়ে, সেটা আমি জানতে চাই। আপনাদের সংসার জীবন কত বছরের কার? এই বিষয়টা আচ্ছা, আমি তাহলে শুনতে চাই যে জীবন থেকে নেওয়া এক্সপিরিয়েন্স থেকে আমি জানতে চাই যে আপনার জীবনে যদি দেখা যায় যে অন্যান্য মানুষ যারা আছে, বন্ধু বান্ধব আছে, বাবা মা আছে, যে কোনো সম্পর্ক তো সম্পর্ক, রাইট? এই বুঝতে পারার সময় সীমাটা কতটুকু? আপনার কি মনে হয় যে কিছু মানুষকে 1-1.5 বছরেই বুঝে যায়, নাকি বছর বছর থাকতে থাকতেই সে আপনাকে বোঝে? আসলে এক এক মানুষের বোঝার ক্ষমতা এক এক রকম। সময়টা কেউ 1 মিনিটে 1 ঘন্টায় বুঝে যায়, কেউ বছরের পর বছর হলেও বুঝতে পারে না, সেটা তার দোষ না, এভাবেই সে তৈরি হয়ে গেছে। তো
কারো বুঝতে 2 মাসও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, কেউ সারা জীবনেও বুঝতে পারে না, এরকমও আছে। আসলে মানুষ ভেদে না ব্যাপারটা। সেই ক্ষেত্রে মানুষ ভেদে আরো কি কি ভাবছেন আপনারা, আমাদের বন্ধুরা অবশ্যই আমাদেরকে জানাবেন। জুমের আড্ডায় চলে আসবেন, আমাদের ফেসবুকের যে ভিডিওগুলো চলছে সেখানে কমেন্ট করতে পারেন। সব কিছু মিলিয়ে একটা আড্ডা চলবে, বেশ জমজমাট একটা আড্ডা আসলে লেডিস ক্লাবে চলেই। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পরে আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আরও যদি দেরি করেন তাহলে কিন্তু লেট হয়ে যাবে, একেবারেই তাই। আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন খুব জলদি, কারণ আমাদের হাতে আছে আর অল্প কিছু সময়, আরও একটু সময়, এবং সেখানেই আপনারা এসে আমাদের সাথে জুমের আড্ডায় অনেক বন্ধুরা আড্ডা দিতে পারবেন। তাই চলে আসবেন দ্রুততার সাথে। এবং আমরা গান শুনতে চাই, কারণ গান শুনলে আমাদের মন ভালো লাগে। সম্পর্কের অবস্থা যাই হোক না কেন, সম্পর্ক ভালো থাকলে শুনি রোমান্টিক গান, সম্পর্ক খারাপ থাকলে শুনি বিরহের গান, আর বৃষ্টি পড়লে শুনি নানান রকম রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং আরও নানান কিছু। সো এখন জানতে চাই আরেকটা বিষয় আছে, সেটা হলো যখন আধ্যাত্মিক মন হয়ে যায় তখন যে গানটা শুনি সেটা হলো ফোক গান। কারণ এই গানটার ভেতরে, এই ধরনের গানের ভেতরে এমন কিছু বার্তা আছে, আপনি ঠিক বুঝবেন না এখানে কাকে নিয়ে কথা হচ্ছে, আপনাকে এটা উপলব্ধি করে নিতে হবে। এটার মানেটা কেন যেন মনে হয় বোঝার থেকে আর একটু বেশি বুঝতে হয়, গভীরে যেতে হয়। সেই ফোক গান আপনার এক্সপার্টিস এবং ফারহানা আপুর কাছ থেকে একটা ফোক শুনতে চাই। এটা কাইন্ড অফ ইসলামিক এবং ফোক বেজেরই। গানটা আমি আমার আব্বুর কাছে শেখা, কিন্তু পরবর্তীতে অন্যান্য আরও সিঙ্গারদের কাছে শুনেছি। বাট আমি আমার আব্বুর কাছে এই গানটা অনেক ছোটবেলায় যেভাবে শিখেছেন সেভাবেই মনে সেভাবে আছে। পরিবেশন করব আজকে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাহ, চমৎকার, তাই না? এটা এটা শুনলেও মনে হয় যে আসলে যেখানে আমরা থাকি, যেভাবে থাকি, যা আমাদের কিছুই না, কিছুই আমাদের আমরা না। কোনো কিছুরই মালিক না, কিন্তু তবুও আমাদের দেখা যাচ্ছে আমরা এর পিছনে শত্রুতা করি। এটা পাওয়ার জন্য কত চেষ্টা, ওটা পাওয়ার জন্য কত চেষ্টা, কিন্তু দিন শেষে আসলে এগুলোর মালিক আমরা কেউই না। এবং আমার করে কত যুদ্ধ, হ্যাঁ। যে আমার কিছু সে নিয়ে গেল, তার কিছু সে নিয়ে গেল, আমি এটা পেলাম না, এটা পেলাম হ্যাঁ। না, অথচ কিছুই আমাদের না, তাই না? মর্জিন আপু কি ভাবেন এই বিষয়ে? হ্যাঁ, যেহেতু জন্মেছি, মরতে তো হবেই। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের কিছুই না, আমরা শুধু মরিচিকার পিছনে ছুটছি। একদম, এবং সম্পর্কটার ক্ষেত্রেও হ্যাঁ। এরকমই, যে আমরা মাঝে মাঝে একটা সম্পর্ক থেকে এটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না, এই যে একটা হাই হাই জীবনে চলতে থাকে, কিন্তু আসলে এই হাই হাইয়ের কারণে যা যা পাচ্ছি সেটাও কি ছুটে যায় না মাঝে মাঝে? অবশ্যই, কিন্তু আমার কোনো চাহিদা নেই, আমাকে আল্লাহ দিয়ে দেয়। আমি যখনই ঠেকে যাই তখনই দেখি আল্লাহ ব্যবস্থা করে ফেলে। তো সেই জন্য আমি আল্লাহর উপর ভরসা করে রাখি, এটা আমার আল্লাহর সাথে সম্পর্ক। এটা একটা অদ্ভুত সম্পর্ক, এবং আমার মনে হয় এই সম্পর্কে কোনো এবং ফেলিওর আমার নাই। বিবাহটাও হয়েছে একদম আল্লাহ প্রদত্ত। কিরকম বলেন তো একটু শুনি। আমি আমার হাজবেন্ডকে কোনোদিনও চিনতাম না, আচ্ছা, দেখিও নাই, কিন্তু সৌভাগ্যক্রমে সে আমাদের ব্যাচমেট। তো একটা প্রোগ্রামে তার সাথে আমার দেখা হয়, দেখা হওয়ার পরে তারপরে তার সাথে আমার সেই আমাকে আমার মায়ের কাছে এসে বিয়ের প্রপোজ করে।
বাহ, এটা একেবারেই আল্লাহ প্রদত্ত, এটা আমি সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞ এই জন্য। চমৎকার। কিন্তু একটা টেকনিক সেটা যদি না জানি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দর্শকরাও যারা বন্ধু হয়ে আছেন, যে বন্ধু বলছো কিন্তু শিখাচ্ছ না মিষ্টি কিভাবে ভাঙে না, মিষ্টির সাথে আপনার সম্পর্ক এত ভালো কেন হ্যাঁ। সেটা আমাদেরকে বলেন, এবং কেন আপনার মিষ্টি ভাঙে না সেটাও আমাদেরকে বলেন। আসলে আমি রন্ধন লাইনে যখন এসেছি, তখন থেকে আমি রান্নাকে এত বেশি ভালোবাসছি। যখন আমার মন খারাপ থাকে, আমার বাবা বলে গিয়েছিলেন, আমার বাবা নাই, বাবা মা দুজনেই 17 সালে মারা গিয়েছেন। তো ওনারা বলতেন, যখন তোমার মন খারাপ হবে তখন তুমি যে কোনো একটা রান্না করবে, আমরা খেতে পারি আর না পারি, তোমার অখাদ্য খেয়েই না হয় আমরা থাকলাম, তোমার মনটা দেখো ভালো হয়ে যাবে। তো যখনই মন খারাপ হতো আমার, আমি রাত 1টা বাজুক 2টা বাজুক আমি মিষ্টিটা বানাতাম। যে কোনো একটা মিষ্টি হয়তো আমার মনে হলো কোনো একটা জেলায় গিয়ে খেয়েছি বা কোনো একটা চ্যানেলে, বিদেশি চ্যানেল দেখলাম, এই ডেজার্টটা দেখলাম, তখন আমার মনে হয় যে এই মিষ্টি আমার এখনই বানাতে হবে, দেখি হয় কিনা। আর আমি এতটাই পারফেক্টভাবে মিষ্টি কেন, যে কোনো খাবার আমি মুখে দিলে বলতে পারি যে এই খাবারে কি মশলা, কি কি দেয়া আছে, কি কি দেওয়া আছে, কি কি দেওয়া হয়নি, কেন হয় নাই। আমি যখনই আমার স্টুডেন্টদের শেখাই মিষ্টি বা যে কোনো রান্না, ওরা হয়তো ফোনে বলছে যে এটা আপনার যেরকম মিষ্টি ভেঙে যায়, কেন ভেঙে যায়, তুমি কি দিয়েছিলে, তোমার ছানাটা পারফেক্ট ছিল কিনা। আপনি যদি রসগোল্লা বানাতে যান, সেই ছানার যদি ক্রিমটা চলে যায়, ক্রিম চলে গেলে সেই রসগোল্লা আর হবে ক্রিম না। কেন চলে যায়? ক্রিম চলে যায় হচ্ছে আপনি যখনই ছানাটা বেশি চিপে নেবেন পানি থেকে, চিপলে তখন ওই পানির সাথে ক্রিমটা চলে যাবে, অতিরিক্ত ক্রিমটা চলে যাবে, চেপা যাবে না, আপনাকে ছানাটা পুটলিতে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে। আর ছানা তৈরি করার টেকনিকও একটা, যেটা ছানার পানি দিয়ে যদি ছানা তৈরি করা হয় সেই ছানাটা পারফেক্ট হয়, খুব ভালো হয়। আর যদি ভিনেগার বা লেবুর সাথে পানি মিক্সড করে দুধে জাল দেওয়া হয়, সেই ছানাটাও পারফেক্ট হবে। আর কিছু উপকরণ তো লাগবে রসগোল্লার সাথে, একটু ময়দা বা কর্নফ্লাওয়ার, কিছু কিছু দোকানি বলে না ভিতরে অ্যারারুটও দেয়। এরকমভাবে তৈরি করলে তাহলে সেই মিষ্টি কখনো ভাঙবে না। আবার শিরা তৈরি করার মধ্যেও কিছুটা টেকনিক আছে। একই ডো দিয়ে, ওই যেটা বললাম, ছানা, সামান্য একটু চিনি, ময়দা, কর্নফ্লাওয়ার বা অ্যারারুট আমি অ্যাভয়েড করি, আমি কর্নফ্লাওয়ারই দিই, একটু হয়তো সুজি, একই ডো দিয়ে তৈরি হবে রসগোল্লা, রাজভোগ, চমচম, সাদা চমচম, ট্রেডিশনাল চমচম, টাঙ্গাইলের চমচম, পোড়াবাড়ির চমচম, রসমালাই। একই ডো দিয়ে 10-12টা আইটেম বা তারও বেশি আইটেম করা যাবে। এটা আমি মিষ্টি তৈরি করতে করতে এটা শিখেছি। মিষ্টি কিন্তু আমার কারো কাছে হাতে খড়ি বা কোনোভাবে শেখা না, কোনো ইনস্টিটিউট থেকেও শেখা না। এটা কিছুটা আমি চুরি করে করে আমার দাদির বানানো দেখতাম। দাদি লাল মিষ্টি, গোলাপ জামুন বলে যেটা, ওটা উনি দিয়ে তৈরি করতেন, সুইট পটেটো যেটা পাওয়া যায় এখন, আচ্ছা, ওটা দিয়ে তৈরি করতেন। আমি একটু চুরি করে করে দেখতাম রান্নাঘরে। ও দাদি যদি দেখতো যে আমি দেখছি, বলতো এই সর যা, আমার রান্না তুই দেখে ফেলবি কি জন্য। আমি তাও দেখতাম যে কিভাবে করে। তো দাদিও 1-2টা মিষ্টি ভালো বানাতে পারতেন, তার ডেজার্ট তৈরির হাতটাও খুব সুন্দর ছিল। আপনি যে বললেন মিষ্টি ভেঙে যায়, এই কিছু টেকনিক অবলম্বন করলে মিষ্টি ভাঙবে না। শিরাটা জাল দেওয়ার উপরে নির্ভর করে, শিরার পানি দেওয়ার উপরে নির্ভর করে। একই ডো দিয়ে বললাম অনেক কিছু ব্যাপার আছে, এই জন্য আমি আপনার বাসায় এসে শিখবো। অবশ্যই আপনি চলে ঠিক আছে, এবার অনেক জুমে খুশি চলে হবো। যাই। আমি কিন্তু আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি, কিন্তু একটু সমস্যা আছে, মানে একটু কমপ্লিকেশন আছে, বাসায় গিয়ে শিখতে হবে। নাহিদা নেলি আপু আছে, হাসিনা আপু আছে, মিষ্টি আপু আছে, পরমা আপু আছে। নাহিদা নেলি আপু, আমি আজকে আপনাদের সবার নাম একবারই পড়তে পেরেছি, কারণ আজকে আমি চোখে পাওয়ার দিয়েছি। নাহিদা আপু, আপনার কাছে আসি, এসে জানতে চাই যে কোন সম্পর্কটা আপনার ভীষণ প্রিয় এবং সব থেকে গভীর? আসসালামু আলাইকুম আহনা আপু, রমজানের শুভেচ্ছা। আসলে সম্পর্ক সবগুলোই তো গভীর, মা বাবা ভাই বোন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে মা, কিন্তু সবচেয়ে বেশি যেটা গভীর সেটা হচ্ছে আমি এবং আমার 2 মেয়ে। মানে এত বেশি যে আমার মেয়েরা আমার মুখ দেখে কিন্তু বুঝতে পারে আমার মন খারাপ কখন, কখন আমার মন ভালো, কখন আমার কোনটা চাই। তো
যখনই আমার মন খারাপ হবে আমার বলতে হয় না, ওরা আমার চেহারা দেখে বুঝে ফেলে। তো আমার যখন যেটা আমার কষ্টটাই বোঝে ওরা, বা আমার খুশিটা ওরা বুঝতে পারে। তো এই সম্পর্কটা বোধহয় আমার সবচেয়ে গভীর আমার মেয়েদের সাথে, একেবারে নিবিড় আমার দুই মেয়ের সাথে। বাহ, সুন্দর সুন্দর। মেয়েদের সাথে সম্পর্ক এমনটা হতে পারলে বান্ধবীর মতো হয়ে যায় আসলে। মিষ্টি আপুর কাছে আসতে চাই। মিষ্টি আপু, আপনার কাছে এসে শুনতে চাই সম্পর্ক আর সম্পর্কের গভীরতা নিয়ে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুভ আসলে সন্ধ্যা। শুনছিলাম এতক্ষণ ধরে আপনাদের এই আজকের যে বিষয়টি সম্পর্কের গভীরতা আমি একটু আগেও দেখেছি। আসলে ভালো লেগেছিল আমার প্রথমেই যে টপিকটি। তো আমি চিন্তা করেছিলাম একটু আগে যে সম্পর্কের গভীরতা আসলে আমরা এটি আসলে উপলব্ধির ব্যাপার আমার কাছে যেটি মনে হয়। যেমন সম্পর্কের গভীরতা কেবল আসলে একসঙ্গে থাকাই না, আমার মনে হয় এটি ভালোবাসার যে প্রকাশের যে পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস, সম্মান, শ্রদ্ধা এবং ভরসার একটি জায়গা। আসলে আমার কাছে মনে হয় সম্পর্কের গভীরতা কে বাড়ায়, এবং এই গভীরতা থাকতে হয় আমাদের ভিতরে। এটি বুঝতে হয়, এটি আসলে বলে বোঝানোর কোনো বিষয় নয়, এটা আসলে বুঝে নেবার বিষয়। তো সম্পর্কে যদি গভীরতা থাকে তাহলে সে আপনি কিংবা আমি যেখান থেকেই হোক বুঝতে পারবো যে আপনি কিসে কষ্ট পাচ্ছেন, ভালো আছেন কিনা, কেমন আছেন। এটি সবটুকুই নির্ভর করে সম্পর্কের গভীরতা থেকে। আমি এতটুকুই বুঝি যে সম্পর্কের গভীরতা থাকলে স্পষ্ট বোঝা যাবে যে আমি কেমন আছি কিংবা আপনি কেমন আছেন। বাহ, ধন্যবাদ। চমৎকার, সুন্দর বললেন মিষ্টি আপু। আমি রুমা আপুর কাছেও আসবো, অনেকদিন রুমা আপুর সাথে কথা হয়নি। সারা কোথায়? রুমা আপু একটু বলবেন সম্পর্ক নিয়ে। এই তো সারাকেও পেয়ে গেছি, সব থেকে গভীর সম্পর্কটা পাশে নিয়েই বসে আছেন। এবং রুমা আপুর কাছে জানতে চাই সম্পর্ক মানে আপনার কাছে কি? আসসালামু আলাইকুম। অনেকদিন পর হলো আপু, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। আমার কাছে সম্পর্কের গভীরতা মানে বিশ্বাস, একে অপরের উপরে বিশ্বাস থাকতে হবে। আর হচ্ছে যে যেখানেই থাকে না কেন, আমরা যদি কাউকে ভালোবাসি, তার হচ্ছে খোঁজ নেওয়া, সে কেমন আছে, এগুলো সবকিছু জানা। তার যাকে ভালো লাগে তার ভালোটাকেও ভালোবাসতে হবে, খারাপটাকেও ভালোবাসতে হবে। তা খারাপটাকে তাকে বুঝাইতে হবে এটা তোমার খারাপ, বা এটা যদি আমি দুজনকে আমরা না বুঝি বা না বিশ্বাস করি, তাহলে সম্পর্কটা এখানে আসলে টেকা অনেক মুশকিল হয়ে যায়। আমার হচ্ছে সম্পর্কে গভীরতা মানে একে অপরের উপরে বিশ্বাস স্থাপন করা, এটাই। আসলেই তাই। পরমা আপু, আপনি কি আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? পরমা আপু, পরমা আপু আমাদের স্ক্রিনে নাই, তাকে বলবো কিছুক্ষণের মধ্যে চলে আসতে। হাসিনা আপু আছে আমাদের সাথে। আমরা একটা বিরতি নিয়ে এসে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি। একটা বিরতির সময় হয়ে গেছে, চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পরে যখন এই পর্যায়ে চলে এসেছি তখন কিন্তু ঘড়ির কাঁটা বেলা বেরিয়ে বাড়ি যাবার ইঙ্গিত দিয়ে দিচ্ছে। এবং দেখা যায় যে এই সময়টাতে আড্ডা একেবারেই ছেড়ে যেতে ইচ্ছে করে না, কারণ জুমে অনেক মানুষ এসে যায়। পরমা আপু, অনেক দিন পরে আপনাকে পাই, এবং মাঝে মাঝেই যখন পাই ভীষণ একটা ভালো লাগা কাজ করে। পরমা আপু, আপনি কি আছেন আমাদের সাথে, শুনতে পাচ্ছেন আমাদেরকে? ওনার নেটওয়ার্ক একটু প্রবলেম করে সবসময়, কারণ ইন্টারনেটে একটা প্রবলেম তিনি ফেস করেন, অনেক দূর থেকে আমাদেরকে ফোন দেন, সেটা একটা বিষয়। আমরা একটু হাসিনা আপুর কাছে আসি। একটা সম্পর্কের ছবি দেখেছি কিছুদিন আগে হাসিনা আপু, সেটা হলো যে নিজের মেয়ের সদ্যজাত যে সন্তান তাকে নিয়ে কি সুন্দর করে একটা ছবি তুলেছেন। এটাই মানে, কিছু মানুষ বলে যে 20 বছর 25 বছরে সম্পর্ক গাঢ় হয়, আর কিছু মানুষকে প্রথম দেখাতেই কেমন আপন করে নেয়, তাই না? নানির সাথে নাতির সম্পর্ক কেমন? হাসিনা আপু, শোনা যাচ্ছিল না। কোনো কারণে হয়তো শুনতে পারা যাচ্ছে না, বা হাসিনা আপুও পজ হয়ে গেছেন, ইন্টারনেটের প্রবলেম। আমি একটু স্টুডিওতে আসবো আবার একটু পরে। আচ্ছা, শুনতে পাচ্ছি এখন তিনি। হাসিনা আপু, জি জি জি, এখন শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, বলুন। শোনা যায় আপু? শুনতে পাচ্ছি। সম্পর্কের গভীরতা থেকেই তো এই যে নেক্সাসে বসি, বুঝছো? জি। অনেক ব্যস্ত, অনেক ঝামেলা, তার মধ্যে দেখি ঘড়িতে কয়টা বাজতেছে, বুঝছো? আজকে অনেক কাজ করছি এই বাড়িতে, কারণ শুক্রবার তো আমি থাকি না, এখন তো যে নাতি পালতে আবার 2 দিনের জন্য ঢাকায় চলে যাই। বৃহস্পতিবারে যাই, শনিবারে আসি, বুঝছো? এই যে সম্পর্কের গভীরতা, তার মধ্যে আমি বলবো যে আগে ছিল আসলে বাবা মা ভাই বোন সবার সাথে একরকম গভীরতা। তা তারপরে না, এখন হচ্ছে সত্যি কথা বলতে 3টা বাচ্চাই হচ্ছে সবচেয়ে বড় গভীরতা ওদের সাথে আমাদের ভালোবাসা, বুঝছো?
আর এখন তো মনে হয় যে নাতির সাথে সবচেয়ে বেশি গভীরতা, বুঝছো? সবার ঊর্ধ্বে এখন নাতির সাথে ভালোবাসার সম্পর্ক, তার গভীরতা। আর এই যে তোমাদের নেক্সাস লেডিস ক্লাবের একটা আড্ডা, গভীরতা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, এটাও না একটা অন্যরকম ভালো লাগা। মানে নিজের মনকে ভালোবাসা, নিজের মনকে সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া, একটু আনন্দ পাওয়া, এই যে ফ্রেন্ডদের সাথে দেখা হওয়া, এটাও একটা অন্যরকম গভীরতা। তো প্রত্যেকটা সম্পর্কের সাথেই না শ্রদ্ধা, ভালোবাসা এবং বুঝতে পারা একটা বিষয়, বিশ্বাস, এগুলোর উপর নির্ভর করে আসলে প্রতিটা সম্পর্কের গভীরতা বের হয় এবং টিকে থাকে, ভালো থাকে, ওইটার উপর ডিপেন্ড করে আসলে থাকে। একদমই তাই আপু, অনেক অনেক ধন্যবাদ। পরমা আপুর সাথে গল্প হলো না, মনটাই খারাপ লেগে গেল। তবে আবার একটু স্টুডিওতে আসতে চাই, একটা কথাও দিতে চাই যে বাড়ি যাবার বেলা একটা গান শুনবো ফারহানা আপুর কাছে। তবে মর্জিনা আপুর কাছে যদি একটু আসি, জানতে চাই কতবার এমন হয়েছে সম্পর্ক ভালো রাখার জন্য ইগোটাকে গিলে খেয়েছেন? প্রতিদিনই হয়। প্রতিদিনই এগুলোটাকে গিলে খেতে হয়, কারণ আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে এবং বিশ্বাস করে, এবং আমিও তাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইগোটাকে প্রতিদিনই গিলে খেতে হয়। কিন্তু ইগো থাকলে মানে এরকম হয় যে যদি আপনি একদিন ইগো গিলে খেলেন না, আপনি মাঝে মাঝে কি আশা করেন যে অপর প্রান্ত থেকেও এমনটা হবে বা হয় কি? হ্যাঁ, একদিন গিলে না খেতে পেরে ঘর ছেড়ে বের হয়ে গেছি, মানে আমার ফ্যাক্টরিতে গিয়ে থাকছি এক রাত, পরে উনিও চলে আসছে। তাহলে সেও একটু ইগো গিলে এইভাবে দেখছি যে না, একে ছেড়ে মানে যাওয়া, কখনো আবার তুমি একটু কখনো অসুস্থ, আমি, তবে ইগোটা রাখা যায় না। ইগোটা আসলেই রাখা যায় না। আর ওনার Okay. দিকে তাকালে আমি তো রাখতেই পারি না। এটা কি বলবো, এটা অন্যরকম একটা ব্যাপার। ওকে, আমি রোকসানা আপুর কাছেও জানতে চাই যে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আব্বা আম্মার সাথে রাগ হলে যেটা হয়, আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, নিজের গল্পও বলতে থাকি। সেটা হলো যে আমি আম্মার সাথে রাগ হয়েছে, আম্মুর সাথে আমার বেশ তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এদিকে আম্মা হলো অন্য রুমে গিয়ে বসে আছে। এখন আমার তো খারাপ লাগছে, আমি একটু আগে চিৎকার করেছি, তো এখন আম্মাকে না বলতে পারছি সরি, কারণ ইগো লাগছে। এখন আম্মু আমার রুমে আসে না, তো কি করলাম, গিয়ে তার রুমে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে পড়ে বললাম ভাত খাওয়াই দাও। এই যে এটাই আমার সিস্টেম, যে মাকে বললাম ভাত খাওয়াই দাও, এটাই হলো ইগো গিলে খেয়েছি, এখন ভাত খাওয়াও, এরকম একটা বিষয়। তো আমি জানতে চাই এরকমই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে ইগো ধরে রাখা, রাগ ধরে রাখা, এটা আসলে কতখানি হেলদি বা কোনো ক্ষেত্রে দরকারিও কিনা? আসলে কোনো ক্ষেত্রে রাগটা লেন্দি করা উচিত না। যত দ্রুত সম্ভব, ছেলে মেয়ে হোক, সন্তান হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, বা বাবা মা, যেই হোক, বন্ধু বাবা মা বান্ধব, যেই হোক, যে কোনো একটা সাইড থেকে অন্তত যদি নরম না হয়, তাহলে এটা লেন্দি হয়ে গেলে সম্পর্কের গভীরতা কিন্তু ওখান থেকেই কমতে শুরু করে। কোনো সাইড থেকে লেন্দি হওয়া উচিত না বলে আমি মনে করি। যে কোনো এক সাইড থেকে অন্তত সরি বলা, বা কাছে যে এই যে বললেন যে আমি যে নিজেই বলি যে ভাত নিজে গিয়ে শুয়ে পড়ি পাশে, এরকমই হওয়া উচিত আর কি। এটাই হওয়া উচিত, সম্পর্ক এমনই হওয়া উচিত। বাহ, চমৎকার, সুন্দর। মর্জিনা আপুর কাছে শুনেছি, ফারহানা আপুর কাছে শুনতে চাই। আপু, একটু আগে মর্জিনা আপু বলল যে উনি আর কি রাগ করে ফ্যাক্টরিতে গেছে, গিয়ে, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় যে যদি ঝগড়া লাগে বা মনোমালিন্য হয়, আরো বেশি কাছাকাছি থাকা উচিত। কারণ আপনার ফেস দেখলে সে হেসে দিবে, আমি হেসে দিব, মানে তখন আর জিনিসটা কিন্তু আপনি যখন দূরত্ব যদি কেউ বাড়াবেন, আমি হাসছে না যখন তখন পাশের কি ঘরে সেটা গিয়ে শুবো, শুনে? বা এগুলো দেখি আর কি, বা পাশের ঘরে শুবো, পাশের ঘর হইতে হইতে একদিন বাড়ি ছেড়েই চলে যাবে। মানে বিষয়টা এরকমই। তো আমার মনে হয় যে ঝামেলা হবে, ঝগড়া হবে, সম্পর্কে তো এগুলো হবেই, এগুলো নিয়ে আসলে সংসার চলবেই। কিন্তু মানে আমার মনে হয় যতটা সম্ভব আমরা আরো বেশি কাছাকাছি থাকার চেষ্টা করব, তাহলে আরো সম্পর্কের গভীরতা বাড়বে এবং মনোমালিন্যটা কেটে যাবে। আমারও এটাই তাই আর কি, মনে হয়। কি হ্যাঁ। আমার মনে হয় যে রাগ করে আমি কেন বাবার বাড়ি যাব, তুমি যাও, এরকম একটা বিষয়। তো যাই হোক, রুমি আপুর কাছে আসি। রুমি আপু, আপনাকে দেখে কি গান মনে পড়লো জানেন? মনে পড়লো ওই যে যাবার আগে দোহাই লাগে একবার ফিরে চাও, আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও। এই গান কেন মনে পড়লো রুমি আপু জানি না, তবে বলেন তো কিছু এই বিষয়ে। সাংঘাতিক কথা, কালকে 21শে ফেব্রুয়ারি, তুমি আজকে এটা কি বলো? যাবার আগে দোহাই লাগে। শোনো, তোমার আজকে মনে করা উচিত, আর
আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আধার করে, ছড়িয়ে রাখো আতর গোলাপ এদেশের প্রতিটি ঘরে ঘরে, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না। বাহ, কিছু গান আর তোমার আছে গানটা যে ওই ঝুলিতে আরেকদিন তোমাকে কিন্তু শুনিয়ে দিব। একদম একদম আমার ওই গানটা শুনতে ইচ্ছে করেনি, আপনাকে দেখে ওই কথাটা মনে পড়েছে, এটা বলেছি। পরমা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? খুবই মজার একটু বিষয়। আনমিউট করে একটু বলবেন, আমাদের সাথে একটু কথা বলেন। আপনার কথা কণ্ঠ অনেক শুনতে ইচ্ছে করে কিন্তু নেটওয়ার্কের কারণে পারি না। অহনা, জি অহনা, জি অহনা, তোমাকে অনেক ভালোবাসি, আমি অনেক পছন্দ করি, কিন্তু আমি তোমাকে দেখলেই আমার মন ভরে যায়। আমি আর কি বলবো, আর কি বলার আছে? সম্পর্ক তো সম্পর্ক, সম্পর্ক অনেক ছেদ হয়ে যায়। সম্পর্ক, আমার সম্পর্ক তুমি শুনলে এখন বলা যাবে না, অল্প সময়ে বলা যাবে না আপু, বলা যাবে না। আমি একটা ছোট্ট আপনাকে একটা একদিন বই কাছে পেয়েছি। নিয়ে বসে আমি অনেক কিছু বলতে চাই, শুনতে চাই। নেট প্রবলেম। অনেক হ্যাঁ, ধন্যবাদ আমি আসবো, পরমা অবশ্যই আপু, আসবো। আপনাকে আমি এখন অনেক বলার বেশি অল্প সময় আছে। ভালোবাসি, অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেক, তোমাকেও ধন্যবাদ অনেক। সব কটা জানালা খুলে দাও না, একেবারেই চমৎকার একটি উপলব্ধি। এবং ওরা আসবেই, বারবার ওরা ফিরে আসবেই, কারণ যতবার নিজের ভাষায় কথা বলবো সেই স্মৃতিতে তারা ফিরে আসবে, প্রত্যেকটি বাংলা অক্ষরে তারা ফিরে আসবে। ফেব্রুয়ারি মাস আমাদের জন্য অন্য রকম একটি মাস। এই মাস অনেক রঙিন বাতাস নিয়ে আসে, কিন্তু তার সাথে নিয়ে আসে একটি রক্তক্ষয়ী আন্দোলনের গল্প। আমাদের দেশের ইতিহাসে 1952 সালের ভাষা আন্দোলন চিরঞ্জীব হয়ে থাকবে, কারণ এই ভাষা আন্দোলনে যারা ভাষা শহীদ হয়েছেন তারা আমাদের মনে চিরঞ্জীব হয়ে থাকবেন। আগামীকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা দিবস, এবং সেই দিনটাকে কেন্দ্র করে আমরা অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল ভাষা শহীদদের প্রতি, যারা আমাদের ভাষাটিকে আমাদের করে পাঠিয়েছেন এবং বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষা করে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম তাদেরকে। চলে আসি স্টুডিওতে এবং শেষ বেলায় আছি, যাবার বেলায় আছি, এবং শেষ কয় মিনিট আছে ঠিক এখনো বলতে পারছি না, তবে এটার সাথে সাথে একটু কথা বলেই নিতে চাই। জানতে চাই যে মানে সবাইকে আসলে ধন্যবাদ দিতে চাই, 1 মিনিট আছে জানতে পেরেছি এখন, তো সেই ক্ষেত্রে তিনজনকেই ধন্যবাদ দিয়ে বিদায় নিয়ে একটা গান শুনতে শুনতে যাব, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপু আপনাকেও। নেক্সাস টিভিকেও অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন, যিনি করেছেন, ক্যামেরার সামনে এবং পেছনে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের তিনজনকেই। আমরা এই পর্যায়ে ভাষা শহীদদের প্রতি সম্মান তো জানিয়েছি, সাথে আমাদের সাথে নেক্সাস টেলিভিশনের সবাই আমাদের সাথে সময় কাটান এবং সুন্দর একটি সম্পর্ক আমাদের তৈরি হয়ে গেছে, সেই গভীরতাকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি, বাড়ি ফিরছি গান শুনতে শুনতে। আমি আসলে বাবাকে নিয়ে মানে একটা গান বলতে চাই, পরিবেশন করব। বাবাকে তো সবাই ভালোবাসি আমরা, কিন্তু আমিও আমার বাবাকে ভীষণ ভালোবাসি। হয়তো বলা হয়নি কখনো, কিন্তু আজকে বলছি। হ্যাঁ, শুরু করছি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা,
বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যত এলোমেলো ভুলের বিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। জীবনের টানা পড়েন কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেক পূর্ণতা। ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাজে, আমি বড় হইনি আজও তোমার বাবার কাছে। চিরদিনই থাকবে বলো